শুধু অনুরাগ কেন, স্যালাইন আর ওর বাচ্চারা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন? না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন, পৃথিবীর সকল মানুষকে আশা করতেন, পৃথিবীর বাইরে মঙ্গোলিয়ানদেরও আশা করতেন, এরিয়া 51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান, থামেন থামেন। যে হারে আগাইতেছেন, নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাইর হয়ে যাবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জোরনের আম্মা সকিনা পটকি দিয়ে চটকে ফেলবে একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লেও লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি, স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনে? ও বাবা, স্বামী আমার আছে, বুঝতেই পারিনি। ইরাম মজা করলো। সাইবানকে খেপতে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করলো, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করলো, ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইউর হবি। আই এম দ্য কোচ অফ দিস গেম, মিসেস বেগুনি। ধক করে বুকের ভেতর একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁট জোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অধর ঘষতে ঘষতে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতেই জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করলো সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগোলো করিডোর ধরে। পিছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়ন জোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারির ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার একপাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়লো কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবেই ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনই বায়না ধরতো। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল মুহূর্তেই। সাইবান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখলো। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটাই সাইবানের বাড়িয়ে দেয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা, 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতেই ভুরু তুলে বলল, বাবারে, ড্রাইভারের সকিনা, জোরনার মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেন না আপনি। যা, মেয়েটা এতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনী রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে এমন তো হবেই। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিজে থেকে এগিয়ে সে দুহাতে বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতেই ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেলল চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরল। ইস, সাহস কত বড় পোটলার, আমার খাবারের ভাগ চায়। আইয়া, ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল,
আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? ইরাম ভুট্টা চিবাতে চিবাতে কেশে ফেলল। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস। ফোকলা কোথাকার। ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করেই থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্না ভাব মুহূর্তেই মিলিয়ে গেল। মাড়ি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছো, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখে দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুডে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটি মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই। সাইবান ইজানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটি উত্তর করলো। মাই বেবি বয়। সময়টা বিকালবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুলু ঢুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুস্কি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্তু রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম কেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এজন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চক্ষু জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল, আর কিছুদিন বাদে তার বড় একটা শো আছে, সেটার জন্যই প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকেই ইরামের ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চক্ষু জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে, প্রাণ ভরে। তারপরে নিজে থেকেই বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন। আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুই পাশে দুই হাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখল সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প কুচিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না, কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে। পোটটাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিসার জরুনের আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভুরু কুচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনানুরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগটা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যে ওদের ছোট করে একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খসখস করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানই সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার?
যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাতে হচ্ছে ইরাম, তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব। তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসবো। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউসের ওপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দরুন বক্স বের করলো সে। মখমলের মতন ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন। এটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসলো। উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখজোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করল রমণী। আনমনে জিনিসগুলো শুয়ে দিয়ে মুখ তুলে জাকুজির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এইসব? এখন যখন ভাবছে তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকেই মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসিরের পক্ষ থেকে এক জোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি, সে চায়ও নি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তো বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকেই হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যর কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অরণ্য থেকে বিয়ের উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট। টকটকে লাল, ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পরত। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারে আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতোমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তির্যক হাসল সাইবান। নারী জাতি এক কিসিমের, হোক সে কোনো সাধারণ তরুণী কি ইরামের মতো বোজদার নারী, স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠকঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামান্য মাথা কাত করে পিছনে তাকালো সে। ওইখানেই বুঝি তার গোটা জগৎ থেকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অবঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতা, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়ার গড়িয়ে দেয়া চুড়ি আর নাকে ছোট্ট একটি নোজপিন। পুরোদস্তুর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও। ঠোঁটে লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তে হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দায়। ইস, কেন যেন শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটি শুকনো ঢোক গিলল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের ওপর আঁচল টেনে সাইবানের সামনে এনে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করলো সাইবান। ভুরু তুলে ইরাম শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটু রেস্টুরেন্টের সামনে।
স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরো বেশ কিছু বাইক, গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটি হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের দ্বিধা শেষ। অবশেষে হাতটা ধরল ইরাম। সাইবানের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পরেছে, তবুও একটা অদ্ভুতরে ম্যাচিওর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনেই 2 তলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে, ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানের কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জন মতো হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতেই সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়ল চারিদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তেই হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করল, আলিঙ্গন বিনিময় করল, কথাবার্তাও বলল, পরিচয়ও করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময়ে একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসলো, বাবা, এর মধ্যে ভাবে আঁচলে বেঁধে ফেলছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লে ভাবে পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে সাইবান উত্তর করলো, কি করে বল? বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছে করে? হো, সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটায় বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাতে ধরে রাখা নিজের হাতটা দেখল। মিনিট 10 বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আপনার, নীরব সকলে আগে থেকে এখানে এসে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে। স্ত্রী বসতেই সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতে নীরব প্রতিবারের মতো নাকি সুরে খেকিয়ে উঠল। আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো সাইবান। বলল, চেয়ারেক বাসায় ঘুমায়। দকর যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, নাহলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগে। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাকাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আড় চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলে বসলো, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবে। কেন, কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবে। অশুভ হাসলো সাইবান। অনুরাগ ওই হাসি আর ভুতুড়ে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা আর সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেইন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে? কেউ আসার বাকি আছে? আর সবাইকে দেখছি, শুধু তিতলিকে ছাড়া। আপনার টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারায় একটা চিন্তার ছায়া ভর করলো। গ্রুপে সবাইকে ইনভাইট করেছে, তোদেরকে তো আলাদাভাবে বললাম। ও কি আসবে না? তুই ডাকবি আর আমি আসবো না মেরি চিনি? সুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পিছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পিছনে। লাশসময়ী ভঙ্গিতে হেলে দুলে ভেতরে প্রবেশ করলো তিতলি।
চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয়ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙের, তার উপর সিলভার জরি ঝকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমরবন্ধনী চিকচিক করে দুতি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহা বিস্মিত। নীরব জোরেই বলে বসল, তিতলি আর শাড়ি, আমাকে একটা চিমটি কাটতো আপনার, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবার নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরাম তাকিয়েছে লক্ষ্য করে ওপাশ থেকে, মুখ বাড়িয়ে অনুরাগে বলল, তেতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকি হাসল ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তক্ষুনি ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করেই হাত বাড়িয়ে ইরামের কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছে ছিল জিনির কাছে শুনেছি, ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কিবরিয়া, আমারও ভালো লাগছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লাস দেয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র এই চেয়ারটাই খালি ছিল বিধায় ইরাম কিংবা কেউই বিশেষ নজরপাত করল না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরো বাড়ল চারিদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আপনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকে বুঝে যাবে। ইস, আমার এত জলদি নিজের কপাল পড়ানোর শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপর বলল, কেন আপনার বিয়ে মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার। মানুষটাও মনের মতো হতে হয়, সেই কারণে বিয়ে সবসময় ভেবেচিন্তে করতে হয়। তিতলি বলে উঠল, নিজের চামচ প্লেটে রেখে দুহাত তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনির বিয়েটা তো আর 5টা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভুরুকুসকে ফেলল সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে, তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি, তবে তিতলি শুরু করায় এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে আর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসল। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করিনি বা করা যাবে না, অবশ্যই যাবে। আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান, সেটাই বলতে চাইছিলাম আর কি। কারণ দিন শেষে সব কিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, লং টার্মে সেটা ইফেক্ট করবেই করবে। এখানে রাগ ঢাকের কিছুই নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এজ ডাজ নট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছা শক্তি না থাকলে এজ অলওয়েজ ম্যাটার। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনই ঠিক, কেউ ভুল না। তোদের দোষও দেওয়া যাবে না, কারণ দুজন দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু।
তিতলির তারপর অন্যান্যরা বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলেমেয়েই তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউ তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। ইরাম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনাল পার্থক্যের বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করল। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গিয়েছে। কেউই বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত, চামচের পর চামচ শুধু মুখেই দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিসে মুখ দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা শস লেগে গেল, সে খেয়াল অবধি করল না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখামাখু প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখল না ইরাম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া শ্বাসটুকু মুছে নিল। ছেলেটা নিজের ঘোর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবান নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল, উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। আপনার নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তিতলিও প্রসারিত নয়নে দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই, যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগদের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আফনান নিজের হাতের জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, 1 সেকেন্ড থট, সম্মান আর কদরটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সায় জানালো জোরালোভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখল। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি, হুম? হাসি মুখেই ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়ি ধরবি না। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উধাও হলো, অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরল, বাকিদের দিকে তাকালো। আই হোপ তোর সবাই এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোর এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়েই সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটাও কথা বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনো ঘোর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইজানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জুড়ে এক জোড়া হাত জড়িয়ে গেল। তারপরেই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার পাশে একেবারে কোনায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ।
বিস্ফারিত চোখ মেলে ইরাম দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করল। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ? শুয়ে দেবে? শুয়েই তো আছে, এর জন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল। হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানি নিজের দুই হাতের আজলাই তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেলো, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁট ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর ডান গালে, নাকের উপরের নোসপিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধ হয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয় এটি, ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গাও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগুহরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে, আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো নো, আই নিড মাই ওয়াইফ টু নাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন, আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে, মাত্রই ওষুধ খেয়েছি। কালকে। হ্যাঁ। ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না, খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতরে পা দিতে না দিতে কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল। একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কতটা প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও 1টা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলাতে, সুস্থ রাখতে পারিস না। তোর দোষ। অপেক্ষা 1টা মিনিটও হবে না, 1টা সেকেন্ডও হবে না। অরণ্য। অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করল ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো। না না, প্লিজ। শাট আপ দ্য ফাক আপ অ্যান্ড ইউ টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময়ে তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো। না। জমে গেল সাইবান। চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো। নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রু ফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান, নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন।
তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তার পরপরই ঝুঁকে এলো সে, স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল, অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে, কানে হেডফোন গোজা, তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতে তার ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ, বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির, মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণে আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা, কোথায়? স্কুলের পেছনের বট গাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকেই ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এদেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির, মিজান দুজনই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা, তেমনি অংশগ্রহণ, নাচ, গাছ, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুজে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারতো। আর কেউ না হোক সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকল না, ডাক্তার হতে পারল না। মাথা ঝাঁকালো সাইবান। আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্নছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পিছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে 3য় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো।
Hey bro, long time no news. মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আয়াম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা নাকি আবার জেনেছে রাশমিকার কাছ থেকে। পুরো ব্যাচে সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টে মানুষজন আমার খবর রাখে। বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছে। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাই না। বিয়ে যেই করুক সবার আগে সেটা তুই হবি, কেউ ধারণাই করতে পারি না। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোনো আইসক্রিম কিনে এনেছে। সেগুলো হাতে হাতে নিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করলো, মনে হচ্ছে সাইফান বিয়ে করে ভালো করেছে। অন্তত এই উছিলায় তোদের মুখ দর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে। আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাদমস্তক দেখলো সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপোর্ট জিন্স, ভাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভুরুতে চিকচিক করছে পিয়ারসিং। ক্লাসের ব্যাক বেঞ্চারদের মতন লাগছে পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো রিজেমিজে করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের? বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করল না। নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে তার উরুর উপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশ যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস। এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকে সাইবানের তো হয়ে গেল, তোর সানায়ও শীঘ্রই বাঁচবে শুনছি। মুস্কি হাসলো সে। হ্যাঁ রে, আকদ হয়েছে পারিবারিকভাবে, আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আকদ হয়ে গিয়েছে আর ডাকলে না? আবির কাঁধ তুলল। কাউকেই ডাকিনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করবো পরে, তখন সবাইকে দাওয়াত করবো ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কি করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম নাকি সিনিয়র, অনেক বেশি। কেন রে ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে ছিল না কলেজে, ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সাই জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না নাকি কেউ মেয়ে দেন? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগার। এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কত ভরি সোনা দিয়েছি না দিয়েছি সেই হিসাব তো আমার এখন তোকে দিতে হবে। তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশ চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ডি। তোর আব্বা আমাকে ডিজিগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তার ডাক্তারের মতো থাকবি, হ্যাডম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আঁতকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলে আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারেনি, তাই আমি বেশরম টিচে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজে যদি হাতি হয় তবে এই টিচের কলিজা নীল তিমি। আমার নীল তিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব। একটু হাত কাঁপে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভড়কে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি জানো? ও সূচনা, রাইট?
অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল। বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছে, চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট। তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস। কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হন হন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পেছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফিরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে পাচ্ছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9 থেকে 10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল, পরিসে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর চান্স শেষ করে দেব। সেখানে বন্ধুতে কোনো ছাড়। বাইক এগোলো অনুরাগ। কেউ আর পিছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিলেন। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা। এই দায়িত্বের অনেক ভার আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সামিয়া নাক মুখ কুঁচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি। তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করেছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এটুকু বলেই থপ থপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেয়ার মতন সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই সাইবান সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের উপর ঘুমন্ত ইজান। ছেলেকে কোলে দোলাতে দোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় এক দৃষ্টে চেয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলে যে, বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোর্টলের উপর জেলাস। বলে ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্তই যান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখল, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল, হেড ম্যাসেজের মতন। ইরাম অনুভব করলো দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান। আরামবোধক গুঙিয়ে বলল, নো ওয়ান ক্যান সোথ মি লাইক ইউ টু, মাই প্রিশিয়াস। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময়ে অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যদের মতো, তেমনি তার ঘরে অনুরাগ।
সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে। সাইবান বাঁকা হেসে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই? সাবানেরও আবার মেয়ে ছেলে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলে লাক্স সাবানের গন্ধ কিরকম? তির্যক হাসলো সাইবান, চোখ টিপ দিয়ে জানালো, আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখলো, পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হবে। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করেই মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানি কেন বলছিস? আমি জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের উপর সাইবানের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করলো, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবে না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে। আপন মনে শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সব কিছু দেখেই বলছি, এরম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জলজলে চোখে ঠোঁটে অদ্ভুতরে হাসি মেখে বলল, ইট ডাজ নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। এরম বাবু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছে। যদিও বা মাঝখানে সে যাক, আমি এইটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পরে কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কোলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল, নো ফিলিংস। অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসলো। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পা ভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি ওইসব ফিলিংস টিলিংসের ধার ধারি? অনুভূতি শুধু দুর্বলদের অলংকার। এরম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি। এই যে একটু একটু সাইবান। চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণেই হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতে? ফেলে দিতে? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বলে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উকড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যি রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে, কিন্তু অনুরাগ শান্তভাবেই চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্য স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরো দস্তুর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছন ঘুরে বলল, এটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আপন মনে বিড়বিড় করল, সাথীকে তোকে বাচ্চা বলে এখনো অবুঝি রয়ে গেলি তুই, স্টেবন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে।
বনবন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ে আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেলল। অস্ফুট স্বরে বলল, কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা, একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি, সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখাচ্ছে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তুই একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরাম ভুরু তুলে পিছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিখে আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয় পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে, কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেক টেক কেয়ার করে, বোঝা যায়। তাহলে দরকার কি, সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুটে একটি হাসি ফুটলো এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা, কিছুদিনই বুঝে গেলে ও আমাকে কেয়ার করে? করে না? আহাম্মকের মতন প্রশ্ন করে বসলো সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, হুম, আমি বলছি না ও আমাকে কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখলো সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করি, স্কিন প্রোটেক্টর গ্লাস, আরও কত কি। তেমন নতুন বউ সব ছেলেদের কাছে ভালোই লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা। তার যত্ন তো হবে। যা, মোবাইল আর বউ এক হইল? এবার খানিক শব্দ করেই হাসলো ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে এসে হঠাৎ শুধিয়ে বসলো, তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিটপিট করলো। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসাবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড় বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক, মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে, তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরে সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন, পুরাতন জিনিসের কদর করে কয়জন? আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুনে এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তি বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবাসবে নতুন জামার মতন। যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছে হয়, পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণায় পড়ে রয়। অতঃপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়াই করব না আর। মৃদু হাসলো ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর
ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? শো আছে। ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল।